সুতরাং জনগণ কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে। আমি বুঝতে পারছি না যে এইটা নিয়ে এত আলোচনার কি আছে। উনি কিন্তু পরিষ্কারভাবে এটাকে নিজে, আপনার প্রথম কথা উনি গণপরিষদ করতে পারতেন, তারপরে উনি একটা আস্থা ভোট নিজে নিয়ে উনি কনভেনশন ডাকতে পারতেন, নিজে একটা কমিটি করে সেখানে একটা ট্রাস্ট তৈরি করতে পারতেন, সেটার উপরে গণভোট দিয়ে নির্বাচন। এখন যেটা নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনটা আপনার কোন কনস্টিটিউশনের আন্ডারে হচ্ছে, এটা তো বড় প্রশ্ন। এবং কারাই নির্বাচনটা করছে, যারা নির্বাচন করবে এটা কি কেয়ারটেকার গভর্নমেন্ট? প্রফেসর ইউনূস কি কেয়ারটেকার গভর্নমেন্টের রোল নেবেন? নাকি কেয়ারটেকার গভর্নমেন্ট আবার আপনার উনি তৈরি করবেন? কি করে তৈরি করবেন? তৈরি করার এটা কি মোডাস ভিভেন্ডি আমরা জানি, কিন্তু আমাদের কি সংস্থাগুলি সেগুলি আছে? তাই তো এই যে বিশাল একটা হচপচ তৈরি করেছে, সেটারই রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি ওনার ভাষণের মধ্যে যেটা উনি দিয়েছেন। এটা আর কিছুই না, ওই হচপচের রিফ্লেকশন। আমার মনে হয় উনি এবং ওনার যারা অ্যাডভাইসার তারা নিজেরাও বুঝতে পারছে না যে তারা যে একটা বিশাল একটা জটিল অবস্থা সৃষ্টি করেছে, সেখান থেকে তারা কি করে বের হবে। এটাই হলো মেইন সমস্যা হয়েছে। আর উচ্চ কক্ষের কথা যেটা ডক্টর মঞ্জুর জিজ্ঞাসা করেছে, ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্টে উচ্চ কক্ষ থাকে কিনা। অনেক ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্টে উচ্চ কক্ষ আছে। প্রথম কথা হলো ইংল্যান্ড, ইউকেতে আপনার উচ্চ কক্ষ আছে, তবে ইউকের ইতিহাস আলাদা। তাদের উচ্চ কক্ষ তৈরি করার পিছনে আপনার বিরাট লম্বা ইতিহাস আছে। আপনার প্রথম দিকে অ্যারিস্টোক্র্যাটদের আপনার তারাই রুল করতো, তাদের বডি ছিল, সেখান থেকে ওটা একটা বিরাট ইতিহাস। কিন্তু যারা মডার্ন মানে অত বড় ইতিহাস নাই, যেমন ইটালি, মরক্কো, আয়ারল্যান্ড, এগুলো সব ইউনিটারি স্টেট এবং এখানে উচ্চ কক্ষ আছে। আমি উচ্চ কক্ষের পক্ষে। কিসের জন্য জানেন? একটা চেক অ্যান্ড ব্যালেন্স নিম্ন কক্ষের উপর দেওয়ার জন্য। এখানে শুধু সংবিধানের কথাটা আমরা লিখেছি, কিন্তু আসলে উচ্চ কক্ষের রোলটা হলো একটা সুপারভাইজারি রোল, যে কোনো আপনার আইন নিম্ন কক্ষে পাশ করার আগে উচ্চ কক্ষে পাঠাবে, উচ্চ কক্ষ সেটাকে রিভিউ করবে, কিন্তু উচ্চ কক্ষ সেটাকে স্টপ করার কোনো ক্ষমতা নাই, যেহেতু তারা ডিরেক্টলি ইলেক্টেড নয়। তারা ওটাকে ডিলে করতে পারে, একটা টাইম বাধা থাকবে 1 মাস কি 15 দিন, সেখানে তারা সেটা পর্যালোচনা করবেন, সেটাকে নিয়ে যখন ডিবেট করবেন তখন আপনার যিনি ডিপুটি স্পিকার তিনি সেই পার্লামেন্টে গিয়ে আমি উচ্চ কক্ষ গিয়ে সেই ডিবেটটাকে উনি অ্যাটেন্ড করতে পারেন। পাবলিক আপনার জানতে পারবে যে এই বিলটা নিম্ন কক্ষে পাস করতে চেয়েছিল, কিন্তু উচ্চ কক্ষে দেওয়া হয়েছে, তারা এটাকে আবার রিভিউ করছে। পাবলিক অ্যাওয়ারনেস, এটা একটা আমি মনে করি আমাদের দেশে কোনো প্রয়োজন আছে। আর উচ্চ কক্ষে যে এটা দিয়েছে মানে প্রসিডিওরটা দিয়েছে ইলেকশনে, এটা আমি ডিসএগ্রি করি। উচ্চ কক্ষের ইলেকশন আপনার আমি কত ভোট পেয়েছি সেই ভিত্তিতে আমি কতগুলি সিট পাবো, সেটা কিন্তু অন্যান্য দেশে করে না। ওখানে কিন্তু তারা একটা কনস্টিটিউয়েন্সি তৈরি করে, যেরকম ফেডারেল স্টেটে তো অবশ্যই উচ্চ কক্ষ আছে, কিন্তু যেখানে ইউনিটারি স্টেট ফর এক্সাম্পল আপনার ইয়েতে মানে কি আয়ারল্যান্ডে আপনার তারা একটা কনস্টিটিউয়েন্সি তৈরি করে দেশ জুড়ে, সেখান থেকে কতগুলি ক্যাটেগরি বলে দেয় যে এই এই ক্যাটেগরি থেকে তোমরা লিস্ট পাঠাবে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ আপনার লিস্ট পাঠাতে হয়, পার্টি বেসিসে ভোট হয়, ক্যাটেগরি দিয়ে দেয় যে আপনার ধরেন আপনার যারা আন্ডার প্রিভিলেজ সেখান থেকে থাকতে হবে, শ্রমিকদের মধ্যে থাকতে হবে, কৃষকদের থেকে থাকতে হবে, উইমেনদের মধ্যে থেকে থাকতে হবে, প্রতিবন্ধীর মধ্যে থেকে থাকতে হবে, এরকম ক্যাটেগরি দিয়ে দেওয়া হয়। সেটার ভিত্তিতে লিস্ট তৈরি হয়, সেই লিস্টের উপরে আপনার কনস্টিটিউয়েন্সি, সেটা সারা দেশ জুড়ে একটা কনস্টিটিউয়েন্সি হতে পারে, তারা ভোট দিয়ে আপনার ইলেক্ট করে নিয়ে আসে। আমাদের যেটা করেছে সেটা অনেকটা রেপ্লিকেশন অফ দি লোয়ার হাউস। এটা হলো আপনার কি নামটা অবস্থাটা করা হলো আর কি, কিন্তু আপনার আপার হাউসটা যে লোয়ার হাউসটাকে কিছুটা, আর তাছাড়া আপার হাউসে 10% মতো আপনার সিট থাকবে, প্রেসিডেন্ট আপনার তাদেরকে নমিনেশন দেবে, আপনার সিভিল সোসাইটি এক্সপার্ট তাদেরও একটা স্টে থাকা প্রয়োজন হবে আমি মনে করি। কারণ এক্সপার্ট যারা হয়, যারা
সিভিল সোসাইটির লোক, তারা অনেক বেশি অ্যাওয়ার হয় অ্যাবাউট দ্য পলিটিক্যাল সিচুয়েশন অ্যান্ড দ্য পলিসি ম্যাটার্স। যা হোক, এটা অন্য প্রসঙ্গ, এটা আমার ব্যক্তিগত মত। কিন্তু আমি যেটা বলছি যে আজকে আমরা যে গন্ডগোলের মানে জটিলতায় পড়েছি, এই জটিলতার সূচনা হয়েছে আপনার 8ই অগস্ট। এই 8ই অগস্ট থেকে যে সূচনা হয়েছে, সেখান থেকে প্রফেসর ইউনূসকে আমি মনে করি যে ওনার রাজনৈতিক দলগুলির ভিতর থেকে ওনার করা উচিত ছিল, ওটাকে কি বলে, উপদেষ্টা নেওয়া উচিত ছিল। ওনার উপদেষ্টারা কিন্তু খুবই ভালো মানুষ, খুবই হয়তো ভালো, আমি তাদেরকে সেভাবে চিনিও না, মহিলাদেরকে আমি চিনি, কিন্তু তারা সবাই এনজিও করতো। এনজিও চালানো আর রাষ্ট্র চালানো তো এক জিনিস না। রাষ্ট্র চালানো ইজ এ ভেরি কমপ্লেক্স ম্যাটার, ভেরি কমপ্লেক্স। আপনার অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে হয় যেটা মনে হয় জনমতের বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু আসলে দেশের জন্য ভালো। রাজনীতি মানেই তাই, আপনি দেশের জন্য ভালো যেটা, জনগণের জন্য ভালো যেটা, অনেক সময় স্রোতের এগেনস্টে গিয়েও আপনাকে ডিসিশন নিতে হয়। যারা এনজিও চালায় তাদের তারা একটা ওই যেটাকে বলে না যে কন্ট্রোলড এনভায়রনমেন্ট, কন্ট্রোল এনভায়রনমেন্টের মধ্যে তারা এনজিও চালায়, কারণ তাদের টার্মস অফ রেফারেন্স থাকে। তারা যে টাকা পয়সা ডোনেশন নিয়ে আসছে, তারা দেয়, তারা তো আপনার একটা টার্মস অফ রেফারেন্স দেয় যে এর মধ্যে তোমার কাজ করতে হবে। রাজনীতি তো তা না, রাজনীতি তো প্রত্যেক দিনই আপনার কিছু না কিছু পরিবর্তন হচ্ছে, এভার চেঞ্জিং, মানুষকে নিয়ে ডিল করছেন আপনার। আর মানুষ হলো সবচেয়ে কমপ্লেক্স একটা আমরা তৈরি মানে স্পিসিস। সুতরাং ওনার উপদেষ্টা সিলেকশন ভুল হয়েছে, এটা ওনাকে অনেকবার বলা হয়েছে যে আপনি উপদেষ্টা পরিষদ করবেন মন্ত্রী পদ্মা নিয়ে, ওনার অ্যাডভাইস গুলিও ভুল হচ্ছে। উনি অনেক দিক থেকে যে সব প্রবলেমটা তৈরি হয়েছিল 8 তারিখে যে সংবিধানে সমর্থন, সেখান থেকে উনি বেরিয়ে আসতে পারতেন যদি উনি সেই সময় আপনার গণনীতির উপর একটা আস্থা ভোট নিয়ে আসা অথবা গণভোটের আয়োজন করা। এটা না করে আমরা এই জটিলতার মধ্যে পড়েছি, এবং এই জটিলতা আমাদের সংকট থেকে বেরোনোর কোনো পথ দেবে না বলে আমার মনে হয়, বরঞ্চ সংকটকে অনেক বেশি ঘনীভূত